স্বাগত বিবিএ টিভি সংবাদের সাথে আছি কামরুজ্জামান। প্রথমে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বাংলাদেশের শুল্কমুক্ত আমদানির ঘোষণায় ভারতের চালের দাম বৃদ্ধি। ফিল্ডস প্রদর্শন করল ডিজিটাল ব্যাংকিং উদ্ভাবন। বড় হচ্ছে ই-বাইকের বাজার। ঋণ 700 কোটি টাকা ফেরত সামান্যই। সিলেটে যৌথ বাহিনীর অভিযান, এক এলাকাতেই মিলল 2.5 লাখ ঘনফুট পাথর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জীবন অনিশ্চিত, তাই সময় মতো জীবনের ডাক শুনুন। বাংলাদেশে 5 লাখ টন শুল্কমুক্ত চাল আমদানির ঘোষণার পর ভারতে চালের বাজারে ব্যাপক দরপতন দেখা গেছে। দেশটিতে মাত্র দুদিনে চালের দাম 14% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ভারতীয় ব্যবসায়ীদের বাংলাদেশে চাল রপ্তানির তোড়জোড়ে দেশটির অভ্যন্তরীণ চাহিদা ও সরবরাহে সাময়িক ভারসাম্যহীনতার সৃষ্টি হয়েছে। দেশটির পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ ও দক্ষিণ ভারতের ব্যবসায়ীরা বলছেন বাংলাদেশের সাময়িকভাবে চালের উপর 20% আমদানি শুল্ক তুলে নেবে বলে তাদের কাছে আগে থেকেই তথ্য ছিল, যে কারণে পেট্রোপোল সীমান্তের গুদামে পণ্য প্রস্তুত রেখেছিল তারা। বুধবার বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে চাল আমদানির 20% শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। এরপরই ভারতীয় ব্যবসায়ী বাংলাদেশের চাল রপ্তানিতে হুমড়ি খেয়ে পড়েছেন। দেশটির গণমাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের আমদানি শুল্ক প্রত্যাহারের ঘোষণার পর ভারতের বাজারে ভোক্তা পর্যায়ে স্বর্ণা চালের দাম প্রতি কেজি 34 রুপি থেকে বেড়ে 39 রুপিতে পৌঁছেছে। এছাড়া মিনিকেট 49 রুপি থেকে বেড়ে 55 রুপি, রত্না চাল 36-37 রুপি থেকে বেড়ে 41 থেকে 42 রুপি এবং সোনা মসুরি 52 রুপি থেকে বেড়ে 56 রুপি কেজিতে বিক্রি হচ্ছে। দেশটির চাল রপ্তানি ও বিপণন প্রতিষ্ঠান রাইস ভিলার প্রধান নির্বাহী কর্মকর্তা সুরজ আগারওয়াল বলেন, বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড বুধবার দুপুরে আমদানি শুল্ক প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পরই সেদিন রাত থেকেই ভারত থেকে চালের ট্রাক বাংলাদেশে ঢুকতে শুরু করেছে। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক ফিনটেক প্রতিষ্ঠান ফিলিপস লিমিটেড ঢাকায় আয়োজন করল ব্যাংকার্স মিট 2025। দেশের শীর্ষস্থানীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ এবং জ্যেষ্ঠ নির্বাহীদের একত্রিত করে এই অনুষ্ঠানে ভবিষ্যৎমুখী ডিজিটাল ব্যাংকিং নিয়ে আলোচনা, সহযোগিতা এবং দৃষ্টিভঙ্গি বিনিময় হয়। সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক ও এবি ব্যাংকের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশের ব্যাংকিং খাতের পরবর্তী ধাপের জন্য প্রয়োজনীয় উদ্ভাবন ও কৌশলগত অংশীদারিত্বের দিকগুলো তুলে ধরা হয়। ফিলিপস প্রদর্শন করে তাদের সর্বশেষ প্রযুক্তি সমাধান, যার মধ্যে ছিল ডিজিটাল ঋণ প্রদানের প্ল্যাটফর্ম ও ডিজিটাল কাস্টমার অনবোর্ডিং সলিউশন, যা গ্রাহক কেন্দ্রিক পরিবর্তনের সম্ভাবনা নির্দেশ করে। ফিলিপসের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার তুষার হাসান বলেন, আমাদের লক্ষ্য হলো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে গভীর ও দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করা এবং তাদের কৌশলগত লক্ষ্যের সাথে আমাদের সমাধানকে সামঞ্জস্যপূর্ণ করা। দেশে বৈদ্যুতিক মোটরসাইকেল আমদানি দ্রুত বাড়ছে। গত 3 বছরে বৈদ্যুতিক মোটরসাইকেল বা ই-বাইক আমদানি বেড়ে 4 গুণ হয়েছে। খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ই-বাইক আমদানি বাড়লেও এখনো দেশে জ্বালানি চালিত মোটরসাইকেলের সংখ্যাই বেশি। জ্বালানির দাম বাড়তে থাকায় খরচ ও পরিবেশের কথা মাথায় রেখে ই-বাইকের প্রতি ক্রেতাদের আগ্রহ বাড়ছে। খাত সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে দেশে আসা ই-বাইকের বড় অংশই সম্পূর্ণ তৈরি অবস্থায় আমদানি করা হয়। 20 থেকে 30% ই-বাইক আমদানি করা যন্ত্রাংশ সংযোজন করে বিক্রি করা হয়। জাতীয় রাজস্ব বোর্ডের হিসাবে 2022-2023 অর্থ বছরে দেশে 2446টি বৈদ্যুতিক মোটরসাইকেল আমদানি করা হয়, যার মোট আমদানি মূল্য ছিল 9 কোটি টাকা। 2024 থেকে 2025 অর্থ বছরে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 10,053, যার আমদানি মূল্য 47 কোটি টাকা। সেই হিসাবে 3 বছরের ব্যবধানে ই-বাইক আমদানির বেড়ে 4 গুণ হয়েছে। সর্বশেষ গত অর্থ বছরে যেসব ই-বাইক আমদানি করা হয়েছে সেগুলোর প্রতিটির গড় আমদানি মূল্য দাঁড়িয়েছে 46,752 টাকা। তবে এই আমদানি মূল্য হিসাব করা হয়েছে আমদানি শুল্ক সহ কর বাবদ অন্যান্য খরচ বাদে। পোশাক খাতের শ্রম অসন্তোষ নিরসনে 2 বছরে সরকার 12টি প্রতিষ্ঠানকে মোট 706 কোটি 60 লাখ টাকা ঋণ দিয়েছে। এর মধ্যে 8টি প্রতিষ্ঠানের ঋণ পরিশোধের মেয়াদ শেষ হয়ে গেলেও সরকার সেই ঋণ ফেরত পাচ্ছে না। 2টি প্রতিষ্ঠানের ঋণ শোধের মেয়াদ শেষ হবে চলতি মাসে। বাকি দুটির একটির আগামী মাসে, আরেকটি 2027 সালের ফেব্রুয়ারিতে ঋণ পরিশোধের মেয়াদ শেষ হবে। ঋণের টাকা ফেরত চেয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তাগাদা দিচ্ছে সরকার। শুধু তাই নয়, বন্ধক থাকা সম্পত্তি বিক্রিরও উদ্যোগ নেওয়া হয়েছে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে। মোট ঋণের মধ্যে অর্থ বিভাগের মাধ্যমে দেওয়া হয়েছে 625 কোটি 45 লাখ টাকা, আর অর্থ ও শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন কেন্দ্রীয় তহবিল থেকে দেওয়া হয়েছে 81 কোটি 14 লাখ টাকা। 1 মাস, 3 মাস, 6 মাস ও 2 বছরের মধ্যে পরিশোধ করার শর্তে এসব ঋণ দেওয়া হয়েছিল। সিলেট সদর উপজেলার একটি এলাকাতেই মিলল প্রায় 2.5 লাখ ঘনফুট পাথর। শনিবার সকাল 10টা থেকে বেলা 2:30টা পর্যন্ত যৌথ বাহিনীর পৃথক দুটি অভিযান চালিয়ে এসব পাথর উদ্ধার করা হয়েছে। সাদা পাথর সহ সিলেটের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে লুট করা পাথর উদ্ধারে যৌথ বাহিনী গত বুধবার রাত থেকে জেলার বিভিন্ন স্থানে অভিযানে নামে। এরই অংশ হিসেবে চতুর্থ দিনের মতো আজ সদর উপজেলায় পরিচালিত হচ্ছে। অভিযান সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সদর উপজেলার ধোপাগোল ও মহালদিক এলাকায় যৌথ বাহিনীর দুটি অভিযান শুরু হয়। এসব অভিযানে নেতৃত্ব দেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খুশনুর রুবায়েত ও সহকারী কমিশনার সরকার মামুনুর রশিদ। তাদের সঙ্গে সেনাবাহিনী, পুলিশ, আনসার সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা ছিলেন। অভিযানে ধোপাগোল এলাকায় প্রায় 1,30,000 ঘনফুট ও মহালদিক এলাকায় আরও প্রায় 1,30,000 ঘনফুট পাথর উদ্ধার করা হয়। ক্রাশার মেশিনের সামনে স্তূপকালে এসব পাথর ছিল। এর বাইরে বিভিন্ন রাস্তা ও বাড়ির পাশে মাটি ও বালু দিয়েও এসব পাথর ঢেকে রাখা হয়েছিল। কেউ কেউ ত্রিপল দিয়েও এসব পাথর ঢেকে রেখেছিলেন। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশের শুল্কমুক্ত আমদানির ঘোষণায় ভারতের চালের দাম বৃদ্ধি। ফিল্ড প্রদর্শন করল ডিজিটাল ব্যাংকিং উদ্ভাবন। বড় হচ্ছে ই-বাইকের বাজার। ঋণ 700 কোটি টাকা ফেরত সামান্যই। সিলেটে যৌথ বাহিনীর অভিযান, এক এলাকাতেই মিলল 2.5 লাখ ঘনফুট পাথর। বিবিএ টিভির সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube/BBA-TV এবং ফেসবুকে লগ ইন করুন facebook/BBA-TV। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.bbatv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।